প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্তমান করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের যে সমস্ত স্বাস্থ্য বিধিমালা আছে, সমস্ত বিধি অনুসরণ করে তোমরা ঘরেই থাকছো। আমি আব্দুল্লাহ আল মামুন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফিজিক্স, শেরপুর গভর্নমেন্ট কলেজ শেরপুর। আজকে আমি বিএসসি অনার্স থার্ড ইয়ারের একটি কোর্স থেকে আলোচনা শুরু করতে যাচ্ছি। কোর্সটির নাম হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস। আজকে আমরা এই কোর্সের প্রথম অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করব। এটি আমার এই কোর্সের প্রথম লেকচার। শুরুতেই আমরা দেখে নেই যে এই আলোচনা থেকে আমরা কি কি বিষয় সম্পর্কে ধারণা পাব। এই আলোচনা থেকে আমরা কম্পিউটার কি তা বলতে পারবো। এরপর আমরা কম্পিউটারের কাজের মৌলিক ধাপগুলো কি আমরা সেগুলো ব্যাখ্যা করতে পারবো। এরপর আমরা কম্পিউটার সিস্টেমের মৌলিক উপাদানগুলোর নাম বলতে পারবো এবং সব শেষে আমরা কম্পিউটার সিস্টেমের যে বিভিন্ন ইনপুট হার্ডওয়্যারগুলো আছে, এমন কিছু ইনপুট হার্ডওয়্যার এর নাম আমরা বলতে পারবো। প্রথমে আমরা দেখি মানুষ কিভাবে কোনো সমস্যার সমাধান করে। ধরো আমাদেরকে দুটো সংখ্যা দেওয়া হলো, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। এখন এই দুই সংখ্যার যোগফল বের করতে বলা হলো। ধরো এটি আমাদের জন্য, মানে এই মুহূর্তে এটি আমাদের জন্য একটি প্রবলেম। তাহলে আমরা এই সমস্যাটার সমাধান করব কিভাবে, বা এই সমস্যার সমাধান করতে গিয়ে আমরা যে কিছু কাজ করব, এই কাজের ধাপগুলো কি কি। আমরা হয়তো কাজ করার সময় হয়তো আমরা কখনো সেভাবে স্টেপ বাই স্টেপ ধাপ চিন্তা করি না, কিন্তু আসলে কাজটা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ একটা প্রসিডিউর মেনটেন করেই কিন্তু করি। তো তাহলে এইটার ক্ষেত্রে প্রথম আমাদের কি কাজ করতে হবে? আমাদের প্রথম যে কাজটা আমরা করি সেটা হচ্ছে সমস্যাটা আমাদের রিসিভ করতে হবে। আমাদেরকে সমস্যাটা গ্রহণ করতে হবে যে এটা আমি সমাধান করব। এরপরের ধাপ কি হবে? এরপরের ধাপটা হচ্ছে এই সমস্যাটা আমাকে রিয়েলাইজ করতে হবে, আমাকে অনুধাবন করতে হবে, এবং এই সমস্যা সংক্রান্ত যে ডাটাগুলো আছে এবং যে নির্দেশনাগুলো আছে, এই ডাটা এবং নির্দেশনা কিন্তু আমার মস্তিষ্কে সংরক্ষণ করতে হবে। যেমন ধরো এটার কথাই ধরো, এই যে দুটো সংখ্যার যোগ করতে বলা হলো, একটি হচ্ছে ৫,৪৭৩ আর অন্যটি হচ্ছে ৫,৯৮৭। তাহলে এই দুটো সংখ্যা কিন্তু আমাকে মনে রাখতে হবে। যদি আমি ভুলে যাই তাহলে কিন্তু এই দুটো সংখ্যার যোগফল আমি করতে পারবো না। তাহলে এই সমস্যা সংক্রান্ত যে দুটো ডাটা দুটো হচ্ছে কি, একটি হচ্ছে এই সংখ্যা, দ্বিতীয়টা হচ্ছে এই সংখ্যা। আরেকটা কি মনে রাখতে হবে? মনে রাখতে হবে আমাকে বলা হয়েছে এই দুই সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য। তাহলে এই সমস্যা সমাধান করতে গিয়ে আমরা দ্বিতীয় ধাপে আমরা কি করলাম? সমস্যাটা আমরা রিয়েলাইজ করলাম, এবং এই সমস্যা সংক্রান্ত যে ডাটা এবং যে নির্দেশনা, এই ডাটা এবং নির্দেশনা কিন্তু আমাকে মস্তিষ্কে সংরক্ষণ করতে হবে। এরপর থার্ড স্টেপটা কি হবে? সেটা হচ্ছে এই যে একটি সমস্যা সমাধান করতে দেওয়া হলো, এই সমস্যা আমি কিভাবে সমাধান করব সেই সংক্রান্ত কিছু পূর্ব জ্ঞান কিন্তু আমার মস্তিষ্কে থাকতে হবে। যেমন এই যে এখানে এটাতে যোগ করতে বলা হলো, তাহলে কিভাবে আমি যোগ করব, এই যোগের নিয়মটা কিন্তু আমাদের জানা থাকতে হবে। যদি আমার জানা না থাকে তাহলে কিন্তু আমি এই সমস্যা সমাধান করতে পারবো না। তাহলে তৃতীয় ধাপে যে কাজটা হবে সেটা হচ্ছে আমাদের মস্তিষ্কে যে সংরক্ষিত যে জ্ঞান আছে, অথবা কোনো অভিজ্ঞতার আলোকে হলেও আমরা সব জ্ঞান কিন্তু আমরা পুস্তক থেকে পাই না, বা পুস্তক থেকে আমরা অর্জন করি না। কিছু জ্ঞান আমরা পুস্তক থেকে অর্জন করি, আর অনেক জ্ঞান কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কিন্তু আমরা অর্জন করি। এবং দেখা যায় এমন কোনো সমস্যা আমাদের সামনে আসে যখন আমাদের সেই পুঁথিগত জ্ঞানের পরিবর্তে অভিজ্ঞতা লব্ধ যে জ্ঞান আমাদের মস্তিষ্কে থাকে, সেটা দিয়ে কিন্তু আমরা সমস্যার সমাধান করে ফেলতে পারি। তাহলে তৃতীয় ধাপে যেটা আমাদের করতে হবে
যে আমাদের মস্তিষ্কে এই যোগ অঙ্ক করার যে নিয়ম বা যে জ্ঞান আমাদের মস্তিষ্কে আছে, সেই জ্ঞানের আলোকে আমাদেরকে এই সমস্যাটা সমাধান করতে হবে। তো ফাইনালি আমরা কি করব? ফাইনালি এই যে সমস্যার সমাধান করলাম, এই সমস্যার সমাধানের যে ফলাফল, সেই ফলাফলটাও কিন্তু আমাদের মস্তিষ্কে সংরক্ষণ করতে হবে। অথবা যদি আমাকে এই ফলাফলটা প্রকাশ করতে বলা হয়, তাহলে সেটাকে আমরা প্রকাশ করব। যদি আমরা মস্তিষ্কে ফলাফলটা সংরক্ষণ করে না রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমাকে এই ফলাফল জানতে যাওয়া হবে আমার কাছে, তখন কিন্তু আমি সেটা বলতে পারবো না। তাহলে দেখো, এই যে খুব সহজ একটা সমস্যা, যেই সমস্যাটা বা যে ধরনের সমস্যা আমরা প্রতিনিয়তই আমরা সমাধান করে আসি, আমরা কিন্তু কখনোই কিন্তু এইভাবে ধাপে ধাপে কিন্তু কখনো আমরা খেয়াল করি না। কিন্তু আসলে কিন্তু আমরা এরকম স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে কিন্তু আমরা এই আমাদের যে কোনো সমস্যার কিন্তু আমরা সমাধান করি। তাহলে দেখো, এই যে প্রথম ধাপ, যেটা যে সমস্যা গ্রহণ বা রিসিভ করা, এই ধাপটাকে ধরো আমরা নামকরণ করলাম ইনপুট। এরপর সেকেন্ড স্টেপ যেটা, সেটাকে ধরো আমরা নামকরণ করলাম স্টোর। আমাদের মস্তিষ্কে যেটাকে আমরা এই সমস্যার সংক্রান্ত ডাটা এবং যে নির্দেশনা যে আমরা আমাদের মস্তিষ্কে সংরক্ষণ করে রাখি, এই স্টেপটা আমরা নামকরণ করলাম স্টোর। এরপর আমরা আমাদের মস্তিষ্কে যে পূর্ব রক্ষিত যে কিছু জ্ঞান বা অভিজ্ঞতাপ্রাপ্ত যে জ্ঞানের মাধ্যমে আমাদের সমস্যা সমাধান করলাম, এই স্টেপটাকে আমরা নামকরণ করলাম প্রসেসিং। ফাইনালি আমরা এই যে ফলাফল প্রকাশ করলাম, এইটা হচ্ছে আমরা নামকরণ করলাম আউটপুট। তো এই যে 4টা স্টেপের কথা আমরা বললাম, আমরা যে কোনো সমস্যা সমাধান করি না কেন, মোরলেস আমরা কিন্তু এই 4টা ধাপ মেনটেন করি। এখন প্রশ্ন হচ্ছে, একটি কম্পিউটার কিভাবে কাজ করে? কম্পিউটার কি, সেটা আমরা একটু পরে আসছি। আমি একটু আগেই যে বিষয়টা ব্যাখ্যা করলাম, যে মানুষ হিসেবে আমরা কিভাবে কোনো সমস্যার সমাধান করি, আর আমরা সেই সমস্যার সমাধান করতে গিয়ে দেখলাম যে কম বেশি আমরা 4টা ধাপ মেনটেন করি। কম্পিউটার কিন্তু এটাকেও কিন্তু এই যন্ত্রটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, সেও কিন্তু ঠিক সেরকম 4টা ধাপ মেনটেন করেই কাজ করে। প্রথমত, একটি কম্পিউটার সিস্টেম বাহ্যিক কোনো সোর্স থেকে ইনপুট নেয়। কি ইনপুট নেয়? সে সমস্যা সংক্রান্ত ডাটাও ইনপুট নেয়, এবং ওই সমস্যার কিভাবে সমাধান করতে হবে সেই সংক্রান্ত কিছু নির্দেশনা বা নিয়ম, রুল, সেগুলো কিন্তু সে ইনপুট হিসেবে নেয়। এখন কোনো সমস্যা সমাধান করার জন্য যে নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনাগুলোকে সংক্ষেপে বলে প্রোগ্রাম। আমি প্রোগ্রাম সম্পর্কে আরও বিস্তারিত সামনের আমরা লেকচারগুলোতে দেখব, আপাতত সংক্ষেপে বলছি আর কি। যে একটু আগে যখন আমি বললাম যে আমরা কিভাবে কোনো সমস্যার সমাধান করি, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে কোনো সমস্যা সমাধান করার জন্য যে জ্ঞান দরকার, সেই জ্ঞানের কিছু অংশ আমরা বই পুস্তক থেকেও অর্জন করি, আর কিছু অংশ আমরা পারিপার্শ্বিক অভিজ্ঞতা থেকেও অর্জন করি। কিন্তু কম্পিউটার তো আর হিউম্যান বিং না, সে হচ্ছে একটা যন্ত্র, একটা মেশিন। সে কিন্তু পারিপার্শ্বিক অবস্থা থেকে বা তার অভিজ্ঞতা থেকে কিন্তু তার সমস্যা সমাধানের জন্য জ্ঞান অর্জন করা কিন্তু কখনো কোনোভাবেই সম্ভব না। কাজেই কোনো সমস্যা কিভাবে সমাধান করতে হবে সেই সংক্রান্ত কমপ্লিট নির্দেশনা কিন্তু কম্পিউটারকে দিয়ে দিতে হয়। তো এই যে নির্দেশনা, সমস্যা সমাধান করার যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলোকে সংক্ষেপে আমরা বলছি প্রোগ্রাম। প্রোগ্রাম সম্পর্কে আমি পরে বিস্তারিত অন্য সামনের লেকচারে আমি আসব। তাহলে তো প্রথমত হচ্ছে কম্পিউটার, একটা কম্পিউটার সিস্টেম বাহ্যিক কোনো সোর্স থেকে ডাটা এবং প্রোগ্রাম সে ইনপুট হিসেবে নেয়। এরপর এই যে তাকে ডাটা এবং তার প্রোগ্রাম যে দেওয়া হলো, সেটা কিন্তু সে তার মেমোরিতে সংরক্ষণ করে রাখে। এরপর এই যে মেমোরিতে ডাটা এবং প্রোগ্রাম যে স্টোর আছে, সেই ডাটা এবং প্রোগ্রামকে কাজে লাগিয়ে
সে সেই সমস্যার সমাধান করে। তো সেই ধাপটাকে আমরা কি বললাম, সেটাকে আমরা বললাম প্রসেসিং। এরপর প্রসেসিং এর পর যে সমস্যার সমাধান হলো বা যে ফলাফল পাওয়া গেল, সেটা সে আবার তার মেমোরিতে স্টোর করে রাখে এবং ফাইনালি সেই স্টোর করা যে ফলাফল সেটাকে সে আউটপুটে প্রকাশ করে। তাহলে এটি একটি কম্পিউটার সিস্টেম যদি আমরা খুব মৌলিকভাবে চিন্তা করি, খুব সহজভাবে চিন্তা করি, তাহলে সেও কিন্তু খেয়াল করে দেখো যে এই 4টা ধাপে কিন্তু সে কাজ করে, ঠিক যেই 4টা ধাপে অ্যাজ এ হিউম্যান বিং আমরা কোনো সমস্যার সমাধান করি। এখন দেখো, তো আউটপুট হিসেবে আমরা যা পাই সেটাকে বলে তথ্য বা ইনফরমেশন। খেয়াল করে দেখো, ইনপুট হিসেবে আমরা সমস্যার সমাধানের জন্য আমরা যে সমস্ত র মেটেরিয়াল দিচ্ছি সেটাকে বলে ডাটা। এখন এই ডাটার উপর প্রোগ্রাম অ্যাপ্লাই করে যখন কোনো ফলাফল পাওয়া যায়, তখন কিন্তু সেটাকে আর ডাটা বলা হচ্ছে না, তখন সেটাকে বলা হচ্ছে তথ্য বা ইনফরমেশন। তার মানে সংক্ষেপে আমরা বলবো যে ডাটা হচ্ছে র মেটেরিয়াল আর তথ্য হচ্ছে ফিনিশ প্রোডাক্ট। এই যে আলোচনাটা, এই আলোচনার ভিত্তিতে আমরা কম্পিউটারের একটা ইলাবোরেট ডেফিনেশন আমরা বলতে পারি এইভাবে। খেয়াল করে দেখো, আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। সেটা হচ্ছে, কম্পিউটার হচ্ছে এমন একটি ইলেকট্রনিক ডিভাইস বা যন্ত্র যাকে কোনো কাজের নির্দেশ দেয়া হলে, এখন এই যে কাজের নির্দেশ দেওয়া হলো, এটাকে আমরা এই ধাপটাকে আমরা কি বলছি, ইনপুট। তো নির্দেশ দেওয়া হলে এটি তার স্মৃতিতে পূর্ব সঞ্চিত কিছু নির্দেশনা, এখন এই যে কম্পিউটারের মেমোরিতে যে পূর্ব সঞ্চিত যে কিছু নির্দেশনা, এটাকে কিন্তু আমরা বলেছিলাম প্রোগ্রাম। আর মানুষের ক্ষেত্রে কিন্তু এই যে প্রোগ্রাম, মানুষের ক্ষেত্রে কিন্তু এই প্রোগ্রাম প্রয়োজন হয়, কিন্তু এই প্রোগ্রামটা আমরা কিভাবে অর্জন করি? আমরা বই পুস্তক থেকে অর্জন করি, পারিপার্শ্বিক অবস্থা থেকে অর্জন করি, এরপর আমরা অভিজ্ঞতা থেকেও আমরা এই নির্দেশনাগুলো আমরা অর্জন করি। তাহলে এটি তার স্মৃতিতে পূর্বে সঞ্চিত কিছু নির্দেশনা অনুসারে প্রদত্ত ডাটার উপর বিভিন্ন গাণিতিক ও যৌক্তিক অপারেশন করে। এখন এই যে গাণিতিক ও যৌক্তিক অপারেশন করে, এই ধাপটাকে আমরা বলছি প্রসেসিং। অপারেশন করে ফলাফল প্রদান করে, এই যে ফলাফল যে প্রদান করলো সেই ধাপটাকে আমরা বললাম আউটপুট। তো ফলাফল প্রদান করে বা ভবিষ্যতের জন্য আবার সংরক্ষণ করে রাখে। তো এই যে একটা ইলাবোরেট ডেফিনেশন আমরা বললাম কম্পিউটার সিস্টেমের, তো এর মধ্যে কিন্তু আমরা এই 4টা ধাপ কিন্তু আমরা পাচ্ছি। আশা করি তোমরা মানে কম্পিউটার কি এই ডেফিনেশনটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব কম্পিউটার সিস্টেম বলতে আমরা কি বুঝি। কম্পিউটার সিস্টেম হচ্ছে নির্ধারিত কোনো লক্ষ্য বাস্তবায়নের জন্য পরস্পর সম্পর্কিত কতগুলো হার্ডওয়্যার উপাদান, সফটওয়্যার ও হিউম্যানওয়্যারকে একত্রে কম্পিউটার সিস্টেম বলে। আমি আমার পরবর্তী লেকচারগুলোতে বিস্তারিতভাবে এই হার্ডওয়্যার, সফটওয়্যার এবং হিউম্যানওয়্যার এগুলো নিয়ে আলোচনা করব। তো তাহলে আমরা এই কম্পিউটার সিস্টেম কি আমরা সেটা দেখলাম। এখন এই কম্পিউটার সিস্টেমের 4টা প্রধান উপাদান আছে। প্রথম উপাদান হচ্ছে হার্ডওয়্যার, দ্বিতীয় উপাদান হচ্ছে সফটওয়্যার, তৃতীয় উপাদান হচ্ছে হিউম্যানওয়্যার, আর চতুর্থ উপাদান হচ্ছে উপাত্ত বা ডেটা। আমি এই প্রত্যেকটা পয়েন্টই বিস্তারিত আলোচনা করব। প্রথমেই আমরা দেখি যে কম্পিউটার হার্ডওয়্যার বলতে আমরা কি বুঝি। দেখো, হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটার সিস্টেমের বাহ্যিক আকৃতি বা বাহ্যিক অবকাঠামো সম্পন্ন যে সমস্ত যন্ত্র আছে, সমস্ত যন্ত্রকে বলা হয় হার্ডওয়্যার। এখন হার্ডওয়্যারের মধ্যে কি কি আছে? যেমন হতে পারে বিভিন্ন ইন্টিগ্রেটেড সার্কিট, আছে মাইক্রোপ্রসেসর, আছে মাদারবোর্ড, বিভিন্ন ধরনের ডিস্ক ড্রাইভ, বিভিন্ন ধরনের কার্ড, পাওয়ার সাপ্লাই আছে, মাউস আছে, কিবোর্ড আছে, মনিটর আছে। এই সবগুলোই কিন্তু খেয়াল করে দেখো আমাদের ডেফিনেশনে কি বলা হয়েছিল, কম্পিউটার সিস্টেমের বাহ্যিক আকৃতি বা বাহ্যিক অবকাঠামো সম্পন্ন সকল যন্ত্রকে। দেখো এই যে যন্ত্রগুলোর কথা বলা হলো,
প্রত্যেকের কিন্তু একটা বাহ্যিক আকৃতি আছে বা বাহ্যিক একটা অবকাঠামো আছে। এখন কম্পিউটার সিস্টেমে যত ধরনের হার্ডওয়্যার আছে এদেরকে আবার তিনটি ভাগে বিভক্ত করা যায়। প্রথমত হচ্ছে কিছু আছে যাদেরকে বলে ইনপুট হার্ডওয়্যার, কিছু আছে যাদেরকে বলে সিস্টেম ইউনিট হার্ডওয়্যার, আর কিছু হার্ডওয়্যার আছে যাদেরকে বলে আউটপুট হার্ডওয়্যার। আমরা এই পয়েন্টগুলো নিয়েও বিস্তারিত আমরা আলোচনা করব। প্রথমত আমরা দেখি যে ইনপুট হার্ডওয়্যার কি, কাদেরকে আমরা ইনপুট হার্ডওয়্যার বলবো, ইনপুট ডিভাইস বলবো। দেখো, যে সকল হার্ডওয়্যারের মাধ্যমে কোনো কাজ সম্পাদনের জন্য কম্পিউটার সিস্টেমে প্রয়োজনীয় ডেটা এবং নির্দেশ পাঠানো যায় তাদেরকেই ইনপুট হার্ডওয়্যার বলে। আবার একটু খেয়াল করে দেখো, যে সকল হার্ডওয়্যারের মাধ্যমে কোনো কাজ সম্পাদনের জন্য বা কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটার সিস্টেমে বাহ্যিক কোনো সোর্স থেকে প্রয়োজনীয় ডাটা বা নির্দেশ পাঠানো যায়, কম্পিউটার সিস্টেমের ভেতরে পাঠানো যায়, তাদেরকে বলে ইনপুট হার্ডওয়্যার। যেমন দেখো, খুব সাধারণ এবং বহুল ব্যবহৃত একটি ইনপুট হার্ডওয়্যার হচ্ছে কিবোর্ড। আমরা জানি যে কিবোর্ডের মাধ্যমে আমরা বাটন প্রেস করে আমরা কম্পিউটারকে বিভিন্ন ধরনের ডেটাও দিতে পারি, আবার বিভিন্ন ধরনের নির্দেশও আমরা দিতে পারি। এরপর আরেকটি বহুল ব্যবহৃত যে ইনপুট ডিভাইস সেটা হচ্ছে মাউস। এটাও তোমরা জানো, যেখানে এই মাউসের যে লেফট রাইট বাটন আছে এবং এখানে একটা হুইল দেখতে পাচ্ছি আমরা, যে এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আমরা কম্পিউটারকে বিভিন্ন ধরনের নির্দেশ দিতে পারি। এটা এক ধরনের পয়েন্টিং ডিভাইস। এর মাধ্যমে কিন্তু আমরা মনিটরে আমরা যে কার্সর দেখতে পাই সেটাকে খুব সহজেই আমরা এটাকে মুভ করাতে পারি। এরপর আরেকটি ইনপুট ডিভাইস হচ্ছে স্ক্যানার। এটারও ব্যবহার তোমরা জানো। কোনো ডকুমেন্টে প্রিন্টেড অবস্থায় কিছু থাকলে বা কোনো ইমেজ, এদেরকে যদি আমরা হুবহু সেইভাবেই যদি আমরা কম্পিউটারের হার্ড ডিস্কে যদি আমরা সেভ করে রাখতে চাই ডিজিটাল ফরম্যাটে, তখন আমাদের এই স্ক্যানারটা আমরা ব্যবহার করি। এরপরে আরেকটি ইনপুট ডিভাইস হচ্ছে, দেখো এটা হয়তো খুব একটা আমাদের সবার পরিচিত নাও হতে পারে, এটাকে বলে ট্র্যাক বল। এটার ব্যবহার অনেকটাই মাউসের মতোই। পার্থক্য হচ্ছে, খেয়াল করে দেখো, এই যে আমরা মাউস পয়েন্টার দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা উপরে বা নিচে অথবা ডানে বা বামে মুভ করাতে চাই, তাহলে কিন্তু আমাদের টোটাল মাউসটাকেই মুভ করাতে হয়, ডানে বামে উপরে নিচে। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু টোটাল মাউসটাকে মুভ করানোর প্রয়োজন হয় না। এই যে আমরা একটা বল দেখতে পাচ্ছি, এই বলটাকে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এই মাউস পয়েন্টারকে আমরা সামনে পেছনে ডানে বামে আমরা মুভ করাতে পারি। কাজেই দেখা যাচ্ছে যে এটার জন্য কিন্তু অল্প স্পেস হলেও চলে। মাউসকে যেমন মুভ করাতে হলে বেশ একটু স্পেসের প্রয়োজন হয়, এখন যেহেতু এই ট্র্যাক বলকে যেহেতু মুভ করাতে হয় না, কাজেই এটার জন্য কম স্পেস হলেই চলে। সাধারণত নোটবুক বা ল্যাপটপ এদের সাথে এটা ট্র্যাক বলটা বেশি ব্যবহার করা হয় আর কি। যদিও আমরা ল্যাপটপ বা নোটবুক এদের সাথে আমরা মাউসও ব্যবহার করতে পারি। এরপর আরেকটা ইনপুট হার্ডওয়্যার হচ্ছে ওয়েবক্যাম। এটার ব্যবহার আমরা সবাই জানি। এরপর আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে জয়স্টিক। দেখো, এই যে একটা ডিভাইস আমরা দেখতে পাচ্ছি, এই যে হাতে ধরে আছে, এটাকে বলে জয়স্টিক। এটাও কিন্তু অনেকটাই মাউসের মতোই, এটাও এক ধরনের পয়েন্টিং ডিভাইস। মনিটরে যদি আমরা কার্সরকে মুভ করাতে চাই, তখন এটাও ব্যবহার করা যায়। বিশেষভাবে গেম খেলার জন্য এই জয়স্টিকটা বেশি ব্যবহার করা হয়। আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে মাইক্রোফোন। যদি আমরা আমাদের ভয়েসকে ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করে যদি আমরা হার্ড ডিস্কে সেভ করে রাখতে চাই, বা ওভার নেট যদি আমরা সেই ভয়েস পাঠাতে চাই কারো কাছে, তখন আমাদেরকে এই যন্ত্রটার এই ইনপুট হার্ডওয়্যারটা প্রয়োজন হয়। আরেকটি ইনপুট হার্ডওয়্যার হচ্ছে হেডফোন। এই যে মাইক্রোফোন আর হেডফোনের উদ্দেশ্য একই, আমাদের সবারই জানা আছে এদের ব্যবহার। আরেকটি ইনপুট ডিভাইস আমরা দেখতে পাচ্ছি এখানে, এটাকে বলে ডিজিটাইজার। এটার আরেক নাম হচ্ছে গ্রাফিক্স ট্যাবলেট। এটার কাজ হলো
দেখো এই যে এখানে আমরা একটা একটা প্যানেল দেখতে পাচ্ছি। এই প্যানেলে এই যে বিশেষ এক ধরনের কলম আছে, এই কলম দিয়ে এই প্যানেলে আমরা যাই লিখি না কেন অ্যানালগ ফরম্যাটে, সেটা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট হয়ে কম্পিউটারে হার্ড ডিস্কে গিয়ে সেভ হবে। এটাকে বলে ডিজিটাইজার বা গ্রাফিক্স ট্যাবলেট। এরপর আরেকটা ইনপুট ডিভাইস হচ্ছে লাইট পেন। দেখো এই যে আমরা কলমের মতো একটা অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলে লাইট পেন। এটার কাজ হচ্ছে যদি আমরা সরাসরি কম্পিউটারের মনিটরে যদি আমরা কোনো মেনু সিলেক্ট করতে চাই, তখন আমাদের এই লাইট পেনটা ব্যবহার করার প্রয়োজন হয়। এটা দিয়ে আমরা সরাসরি কম্পিউটারের মনিটরে আমরা যাই লিখব সেটা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট হয়ে কিন্তু কম্পিউটারের হার্ড ডিস্কে গিয়ে সেভ হবে, সেটা মনিটরে ডিসপ্লে হবে। আমরা যাই লিখবো না কেন, লিখি না কেন, এটাকে বলে লাইট পেন। এটাও একটা ইনপুট ডিভাইস। এরপর আরেকটি ইনপুট ডিভাইস হচ্ছে বারকোড রিডার। আমরা অনেক শপিং মলেই ডিভাইসটা আমরা দেখতে পাই, যে বিভিন্ন প্রোডাক্টের যে সিরিয়াল নাম্বার বা প্রোডাক্ট সংক্রান্ত কিছু তথ্য, তার প্রাইস, এরপরে তার এক্সপায়ার ডেট, তার উৎপাদন হয়েছিল কবে, এই সংক্রান্ত তথ্য কিন্তু অনেক প্রোডাক্টের প্যাকেটের গায়ে কিন্তু সরাসরি লেখা থাকে না, এরকম কোড আকারে, বারকোড আকারে লেখা থাকে। তো এই বারকোডের মধ্যে কি কি তথ্য আছে সেগুলো এই বারকোড রিডারের মাধ্যমে সরাসরি স্ক্যান করে আমরা কম্পিউটারের ইনপুট দিতে পারি। তো এটাও একটা ইনপুট হার্ডওয়্যার। এরপর দেখো খুব চমৎকার আরেকটি ইনপুট হার্ডওয়্যার হচ্ছে OCR। সংক্ষেপে এটাকে বলে OCR। এটার ইলাবোরেট ফর্ম হচ্ছে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন, অথবা এটাকে অন্যভাবে বলে যে অপটিক্যাল ক্যারেক্টার রিডার। দেখো এই যে এখানে আমরা একটি কলমের মতো একটা অংশ দেখতে পাচ্ছি। এই কলমটাকে, এই বিশেষ ধরনের কলমটা, এটাই হচ্ছে OCR। এইটাকে ধরো কোনো বইয়ের মধ্যে বা কোনো কাগজে কিছু টেক্সট আছে, যদি আমরা ওই টেক্সট বরাবর যদি আমরা এই ডিভাইসটাকে মুভ করাই, তাহলে সেখানে যা লেখা থাকবে ইনস্ট্যান্ট সেই লেখাগুলো কম্পিউটারের হার্ড ডিস্কে গিয়ে সেই ফরম্যাটে, এটা কিন্তু সে কিন্তু ক্যারেক্টার বাই ক্যারেক্টার সে রিড করে। কোনো একটা ডকুমেন্টে যে লেখা থাকে প্রত্যেকটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার রিড করে সে সেটাকে কম্পিউটার রিডেবল ফরম্যাটে কনভার্ট করে সরাসরি কম্পিউটারে স্ক্রিনে সে কম্পিউটারে পাঠায়, এবং সেটা স্ক্রিনে দেখাও যায় এবং হার্ড ডিস্কে সেভও করে রাখা যায়। এটাকে বলে OCR। আরেকটি ইনপুট ডিভাইস যেটার সংক্ষিপ্ত নাম হচ্ছে OMR। এটার ইলাবোরেট ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন বা অপটিক্যাল মার্ক রিডার। এটার ব্যবহার হচ্ছে, আমরা তো অনেক সময়ই আমরা আমাদের বিভিন্ন পরীক্ষায় যখন আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন যখন আমরা অ্যান্সার করতে যাই, তখন আমাদেরকে একটি শিট দেওয়া হয়। সেই শিটের মধ্যে আমরা সেই মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের যে সঠিক অ্যান্সারটা, সেটার যে বৃত্ত থাকে, আমরা বৃত্তটা কলম বা পেন্সিল দিয়ে আমরা মার্ক করে রাখি। তো পরবর্তীতে সেই প্রত্যেকটা OMR শিট থেকে তথ্য আহরণ করার জন্য কিন্তু এই মেশিনটা ব্যবহার করা হয়। এই মেশিনের ইনপুট হিসেবে যখন আমরা এই OMR শিটগুলো দিয়ে দিই, তো এই মেশিনটা কিন্তু সেই প্রত্যেকটা OMR থেকে সেই মার্কগুলো সে রিড করে সেই তথ্য কম্পিউটারে ইনপুট হিসেবে পাঠানো যায় এবং কম্পিউটারের হার্ড ডিস্কে সেভও করে রাখা যায়। তো আজকে আমার আলোচনা এতটুকুই। আজকে শুধুমাত্র আমরা ইনপুট হার্ডওয়্যারগুলো দেখলাম। পরবর্তী লেকচারে আমরা আমাদের সিস্টেম ইউনিট সম্পর্কিত যে হার্ডওয়্যারগুলো আছে, কী আছে, সেগুলো আমরা দেখব, এবং আউটপুট হার্ডওয়্যার কী আছে সেগুলো আমরা দেখব, এবং সফটওয়্যার হিউম্যানওয়্যার কি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।